স্টুডেন্টস, সবাই ভালো আছো তো? আমি তোমাদের স্যার জাহাঙ্গীর আলম আবার চলে এসেছি একটা নতুন লেসন নিয়ে। তো আজকে লেসনটা টুয়েলভের জন্য, সম্পূর্ণই টুয়েলভের জন্য, দশম শ্রেণীর জন্য সম্ভবত আজকে লেসনে কিছু নেই। তো যাই হোক, লেসন শুরুর আগে একটু কথা যেমন আমি বলি, তোমরা ইতিমধ্যে জেনে ফেলেছো মাধ্যমিকের রেজাল্ট আউট হয়ে গিয়েছে, উচ্চ মাধ্যমিকের রেজাল্ট আউট হয়ে গিয়েছে। যা হোক, যেমন তেমন করে হলো। ভর্তির প্রক্রিয়া চলছে একাদশ শ্রেণীতে, একাদশ থেকে দ্বাদশ শ্রেণীতে। তবুও ক্লাস কখন শুরু হবে তার কোনো নিশ্চয়তা নেই, এখনও দূরস্থ। তোমরা নিশ্চয় খবর রাখছো রেডিওতে, টিভিতে, নিউজ পেপারে। দৈনিক সংক্রমণের হার, আমি যেমন ভিডিওতে বলে আসছি, ক্রমশ সেই সংখ্যাটা বাড়তে বাড়তে বিশাল হয়ে গিয়েছে। আগে যেমন বলতাম যে 100, 200, 500, 1000 করে বেড়েছে, এখন দেখছি প্রতিদিন 30,000। আজকের খবর হচ্ছে 45,000 সংক্রমণ ভারতে, শুধু ভারতে একদিনে 45,000 নতুন সংক্রমণ। তাহলে এই অবস্থায় তুমি বুঝতে পারছো স্কুল খোলার কথা ভাবা যাচ্ছে না, কল্পনা তো আনা যাচ্ছে না। তো তোমাদের পড়াশোনাটা বাড়িতে বসে করতে হবে। দেখো, পড়াশোনাটা কিন্তু ঢিল দিও না, আমার একটা অ্যাডভাইস, পড়াশোনাটা বাড়িতে চালিয়ে যাও। কারণ স্কুল না হলেও তোমাদের হয়তো মনে হতে পারে বা খুব মজা, পড়াশোনা নেই, কিছু নেই, আড্ডা, গল্প, মোবাইল, ভিডিও, সিনেমা, টিভি, আড্ডা, বন্ধুদের সঙ্গে যাও, এগুলো করবে, কিন্তু পড়াশোনাটা যেন থাকে। কারণ শেষ পর্যন্ত যখন করোনা তো একদিন বিদায় নেবেই, তখন তোমার পড়াশোনা শুরু হবে, কম্পিটিটিভ পরীক্ষাগুলো দেবে। তোমরা যদি জ্ঞান অর্জন না করো, এখন থেকে এই যে টাইমটা চলে যাচ্ছে, এই জ্ঞান অর্জনের টাইম, এটা হচ্ছে ভাইটাল টাইম। তাই এই সময়টা আর ফিরে পাবে না। তখন তুমি নিজেকে সেইভাবে প্রস্তুত করতে পারবে না, তোমার বেসটা দুর্বল হবে, ভিত্তিটা দুর্বল হবে। সেই জন্য বলছি পড়াশোনাটা চালিয়ে যাও, তো যতটা সম্ভব। সো অনলাইন ক্লাসটা অ্যাটেন্ড করো, ক্লাস বাড়িতে পড়াশোনা করো। হ্যাঁ, স্কুলের ক্লাস তো অ্যাটেন্ড করতে পারছো না, সম্ভব হচ্ছে না। তো যাই হোক, আজকে যেটা পড়াবো সেটা হচ্ছে আমরা বায়োসাভার্স ল পড়াবো। এটা নতুন একটা কনসেপ্ট, এবং ম্যাগনেটিক ফিল্ডের মান সেখান থেকে আমরা বার করব। ম্যাগনেটাইজিং ফিল্ড কাকে বলে, তারপরে যে বায়োসাভার্স লর অ্যাপ্লিকেশান, প্রয়োগ, দীর্ঘ ঋজু তারের জন্য ম্যাগনেটিক ফিল্ড কত হবে, একটা বৃত্তাকার পরিবাহীর জন্য ম্যাগনেটিক ফিল্ড কত হবে, এইসবগুলো ক্যালকুলেশন করে দেখাবো। তার আগে প্রথমে যেটা আছে সেটা হচ্ছে বায়োসাভার্স ল। ওকে, এটা ভালো করে বুঝে নাও, এটা খুবই সোজা, বুঝতে কোনো অসুবিধা হবে না। শুধু একটু প্রথমেই দেখে সমীকরণটা দেখে ঘাবড়ে যেতে পারো, কিন্তু ব্যাপারটা ঘাবড়ানোর মতো কিছু নেই, একদম সোজা, বুঝে নাও, তাহলে কোনো অসুবিধা হবে না। তাহলে চলো ক্লাসটা শুরু করি। আমাদের ক্লাসটা শুরু করা যাক। দেখো, আজকে যেটা পড়াবো প্রথমেই সেটা হচ্ছে বায়োসাভার ল বা ল্যাপ্লাসিস ল, বায়োসাভার্ট সূত্র বা ল্যাপ্লাসের সূত্র। টিটা সাইলেন্ট থাকবে, বায়োসাভার্ট ল। এটাকে আরেকটা নাম আছে ল্যাপ্লাসিস ল। এগুলো বিভিন্ন বিজ্ঞানীর নামে সূত্রগুলো হয়। তো এটা কিসের সূত্র প্রথমে এটা জেনে নেওয়া যাক। অ্যাকচুয়ালি আমরা যে চৌম্বক ক্ষেত্রের কথা বলছি, মানে একটা তড়িৎ প্রবাহের জন্য সেই তড়িৎ প্রবাহের আশপাশে, মানে তড়িৎ পরিবাহী তারের আশপাশে যে চৌম্বক ক্ষেত্রের সৃষ্টি হলো, সেই চৌম্বক ক্ষেত্রের মান কীভাবে জানা যায়? আমি বলেছিলাম বলরেখা দিয়ে, বলরেখার সংখ্যা দিয়ে। হ্যাঁ, প্রতি একক ক্ষেত্রফলে যদি বলরেখা কম থাকে তাহলে তার চৌম্বক ক্ষেত্রের প্রাবল্য কম হবে, আর বলরেখার সংখ্যা বেশি হলে প্রাবল্য বেশি হবে। কিন্তু এটাকে একটা সঠিক ভৌত রাশি হিসেবে চিহ্নিত করতে গেলে তোমাকে একটা সংখ্যা এবং একটা একক ব্যবহার করতে হবে। তো শুধুমাত্র বলরেখা দিয়ে চৌম্বক ক্ষেত্রের মান সঠিকভাবে প্রকাশ করা যায় না। সেই জন্য একটা নতুন ধারণা সৃষ্টি করা হয়েছে, যা মানে অর্থাৎ চৌম্বক ক্ষেত্রকে একটা ভৌত রাশি হিসেবে চিহ্নিত করতে গিয়ে একটা নতুন অক্ষর আমরা গ্রহণ করেছি, বিজ্ঞানীটা গ্রহণ করেছে। সেই চিহ্নটা হলো বি। দেখো, চৌম্বক ক্ষেত্রে প্রচলিত চিহ্ন হচ্ছে বি, মাথায় তীর চিহ্ন, মাথায় তীর চিহ্ন বি। এটার মানেটা হচ্ছে যে এইটা ভেক্টর। প্রথমে এই বিটাকে চিনে নাও, অনেকেই বুঝতে পারেন না ব্যাপারটা, এই এইচ বা আরও অনেক কিছু অক্ষর ব্যবহার করা হয়, তার সঙ্গে গুলিয়ে ফেলে। তো বি, এটা হচ্ছে চৌম্বক ক্ষেত্রের চিহ্ন। এই বি উইথ এ ভেক্টর সাইন, অর্থাৎ তীর চিহ্ন মাথায় থাকবে, সেটা দিতেই হবে কারণ এটা ভেক্টর, স্কেলার নয়।
এটাকে অন্য দুটো নামেও কোনো কোনো বইয়ে বা অন্য কোনো ডিসকাশনে পেয়ে যাবে। এই চৌম্বক ক্ষেত্রের আরেকটা নাম হচ্ছে চৌম্বক আবেশ, ম্যাগনেটিক ইন্ডাকশন ইংলিশে বলে। আর ইংরেজিতে চৌম্বক ক্ষেত্রের ইংরেজি হচ্ছে ম্যাগনেটিক ফিল্ড, এটাকে ইংরেজিতে ম্যাগনেটিক ইন্ডাকশনও বলা হয়। আবার আরেকটা নাম হচ্ছে ম্যাগনেটিক ফ্লাক্স ডেন্সিটি, চৌম্বক প্রবাহ ঘনত্ব, এই নামেও এটাকে ডাকা হয়। তাহলে এর এত কিছুর কথা বলা হচ্ছে কিসের জন্য? যে একটা তড়িৎবাহী তারের আশপাশে যে চৌম্বক ক্ষেত্রের সৃষ্টি হলো, সেই চৌম্বক ক্ষেত্রের মানটাকে একটা ফিজিক্যাল কোয়ান্টিটি, একটা ভৌত রাশি, সঠিক ভৌত রাশি হিসেবে আমরা গ্রহণ করতে চাইছি। সেই জন্য তাকে একটা চিহ্ন এবং তার একক দেওয়া হচ্ছে। তো এর একক, ম্যাগনেটিক ফিল্ডের একক হচ্ছে তোমার ওয়েবার পার মিটার স্কোয়ার। অন্য চ্যাপ্টারে একটু দেখে নিও, এখানে ডিসকাস করার স্কোপ নিয়ে পরে বলবো, বা আগে দেখি প্রথম চ্যাপ্টারে দেখে নিও। এটা আরেকটা নাম হচ্ছে টেসলা, ম্যাগনেটিক ফিল্ডের একক ওয়েবার পার মিটার স্কোয়ার বা টেসলা, এসআই একক, এসআই একক। তো যাই হোক, আমাদের এখনকার যে আলোচনাটা সেটা হচ্ছে যে বায়ো সাভার্টস লটা কিসের ল? এইটা ল হচ্ছে এই যে বললাম যে ম্যাক্সওয়েলের সূত্র দিয়ে বা রাইট হ্যান্ড রুল দিয়ে তোমাকে তুমি কি পাবে? ম্যাক্সওয়েলের কর্কস্ক্রু রুল দিয়ে, কর্কস্ক্রু রুল দিয়ে তুমি পাবে যে তড়িৎবাহী তারের জন্য যে চৌম্বক ক্ষেত্র সৃষ্টি হলো সেই চৌম্বক ক্ষেত্রের অভিমুখ এখানে দেখানো হয়েছে। দেখো, এই যে একটা গোল সার্কেলের উপর একটা টিপ, এটার মানেটা হচ্ছে যে এই যে এখানে একটা তার দেখতে পাচ্ছ, তারের মধ্যে দিয়ে কারেন্ট যাচ্ছে, এই কারেন্টের দরুন এখানে আশেপাশে যে চৌম্বক ক্ষেত্রের সৃষ্টি হয়েছে সেই চৌম্বক ক্ষেত্রের অভিমুখটা ম্যাক্সওয়েলের কর্কস্ক্রু রুল থেকে পাওয়া যায়। সেই অভিমুখটা হচ্ছে এই বিন্দুটা। তার মানেটা কি? মানেটা হচ্ছে যে এটা ইনওয়ার্ড, অর্থাৎ চৌম্বক ক্ষেত্রের অভিমুখটা, ধরো ব্ল্যাক বোর্ডের উপরে তারটা রয়েছে ধরে নাও, এভাবে এঁকেছি মানে ব্ল্যাক বোর্ড, সরি এটা হোয়াইট বোর্ডের উপরে তারটা রয়েছে, তাহলে চৌম্বক ক্ষেত্রের অভিমুখটা হবে এইরকম হবে না, অর্থাৎ ইনওয়ার্ড হবে না, আউটওয়ার্ড হবে। কারণ তুমি ম্যাক্সওয়েলের কর্কস্ক্রু রুল ইউজ করো, তুমি যদি এইভাবে তুমি যদি মানে এইটাকে বা থাম্ব রুল ইউজ করলে, কর্কস্ক্রু ইউজ করো, তাহলে কি হবে? তুমি যদি প্রবাহের দিকে তুমি যদি স্ক্রুটাকে ঘোরাও, তাহলে দেখো বুড়ো আঙুলটা যাচ্ছে এইভাবে এইদিকে, অর্থাৎ বুড়ো আঙুলটা যাচ্ছে এইদিকে এইদিকে ভিতরে দিয়ে আবার উপরে উঠে আসছে, এভাবে গিয়ে ভিতরে ঢুকলো বুড়ো আঙুলটা, দেখো বুড়ো আঙুলটা এই গেল ভিতরে ঢুকে আবার বেরিয়ে আসছে, অর্থাৎ একটা এভাবে গিয়ে এইভাবে তুমি তীর যেমন একটা বেরিয়ে আসে, ধরো এই গেল দিয়ে এই বেরিয়ে গেল, তাহলে তুমি টিপটা দেখতে পাচ্ছ, এখানে টিপটা দেখতে পাচ্ছ। সেই জন্য টিপ থাকা মানে হচ্ছে এটা আউটওয়ার্ড। আর ইনওয়ার্ড হলে কেমন হতো? ইনওয়ার্ড হলে হতো তোমার এইরকম, দেখো এইরকম চিহ্ন হলে ইনওয়ার্ড, অর্থাৎ তীরটা ভিতরে ঢুকছে, মানে অভিমুখটা ভেক্টরটা ভিতরে ঢুকছে, সেটা হচ্ছে এইটা। আর যদি বেরিয়ে আসছে তো টিপ। তো এখানে যে যে তারের মধ্য দিয়ে যে কারেন্টটা আমি এঁকেছি, তাতে তোমার কি হচ্ছে যে এইভাবে গিয়ে অ্যান্টিক্লকওয়াইজ গিয়ে এটা বেরিয়ে আসছে, হ্যাঁ, বা ভেক্টরটা বেরিয়ে আসছে, সেই জন্য কিউ বিন্দুতে এটা দেখানো হয়েছে অভিমুখ। কিন্তু শুধুমাত্র অভিমুখ দেখানো হলো ম্যাক্সওয়েলের সূত্র দিয়ে, নিয়ম দিয়ে, কিন্তু মানটা কত হবে সেই মান, অর্থাৎ যে এই তারের মধ্য দিয়ে যে তড়িৎ প্রবাহ হচ্ছে তার জন্য যে চৌম্বক ক্ষেত্রের সৃষ্টি হলো, সেই চৌম্বক ক্ষেত্রের মান কত হবে, সেই মানের চিহ্নটা হচ্ছে বি, এই বি সমান কত হবে আমরা বের করবো। এটা নির্ভর করে অনেক কিছুর উপর। সেই সূত্রটাই হচ্ছে তোমার বায়ো সাভার্ট ল, অর্থাৎ উদ্ভূত চৌম্বক ক্ষেত্রের মান পাওয়া যাবে। অভিমুখ তো পাওয়া গেল ম্যাক্সওয়েলের কর্কস্ক্রু রুল দিয়ে, কিন্তু ওটা অভিমুখ পাওয়া গেল, মান কত হবে সেটা পাওয়া যাবে তোমার বায়ো সাভার্ট সূত্র বা ল্যাপ্লাস সূত্র দিয়ে। এখানে একটা তার, হ্যাঁ, একটা তারের মধ্যে কারেন্ট যাচ্ছে, তারের একটা স্মল অ্যামাউন্ট অফ লেন্থ, অর্থাৎ ডিএল কনসিডার করো। এই ডিএল এর যে এল অভিমুখে, এটা এল এর অভিমুখ, সেজন্য এলটাকে দেখো একটা ভেক্টর হিসেবে লেখা হয়েছে। এখানে লেন্থটাকে একটা ভেক্টর হিসেবে ধরা হয়েছে, যে কোনো বিন্দুতে তুমি একটা লেন্থ পাবে, সেই লেন্থটা সেই অভিমুখটাকে ভেক্টর অভিমুখ ধরা হলো। তাহলে এই যে এই লেন্থটাকে আমি ধরেছি, এই লেন্থের অভিমুখ এইটা, এখানে ডট ডট করে দেখানো হয়েছে, এটা লেন্থের অভিমুখ, এটা একটা ভেক্টর হিসেবে ধরা হয়, তোমাকে ভেক্টর হিসেবে ধরতে হবে।
তো এই লেন্থের সঙ্গে অর্থাৎ যে লেন্থের কনসিডার আমরা যেটুকু করছি, স্মল অ্যামাউন্ট অফ লেন্থ, মানে তারের দৈর্ঘ্যের একটুখানি সামান্য অংশ, তার সঙ্গে থিটা অ্যাঙ্গেলে আর ডিস্টেন্স দূরে, ওই এল থেকে আর ডিস্টেন্স দূরে একটা বিন্দু পি, দেখো এই বিন্দুটা পিতে আমি কি করব, এই বি এর মান বার করবো। ওই বিন্দুতে চৌম্বক ক্ষেত্র সৃষ্টি হয়েছে, তাহলে ওই বিন্দুতে চৌম্বক ক্ষেত্রে পাওয়ারের মান কত হবে, অর্থাৎ ডি এর মান কত হবে। এই পি বিন্দুটার বৈশিষ্ট্য হচ্ছে এটা এল এর সঙ্গে, অর্থাৎ যে এলটা আমি কনসিডার করছি তার সঙ্গে থিটা অ্যাঙ্গেলে রয়েছে। তাহলে ওর ডিস্টেন্স হচ্ছে এল থেকে, ডিএল থেকে ডিস্টেন্স হচ্ছে আর, কিন্তু ও রয়েছে ডিএল একটা ভেক্টর, তার সঙ্গে রয়েছে থিটা অ্যাঙ্গেল করে রয়েছে। সবগুলো জানা গেল। তাহলে তারের মধ্যে দিয়ে কারেন্ট যাচ্ছে, আর ডিস্টেন্স দূরে প্রাবল্য বের করবো, আর ডিএল এর সঙ্গে তোমার ওই যে বিন্দুতে আমি প্রাবল্য বার করবো সেটা থিটা অ্যাঙ্গেলে রয়েছে। তাহলে বায়ু সভার সূত্র অনুযায়ী তোমার এখানে দেখো পুরো তারের জন্য ম্যাগনেটিক ফিল্ড বা চৌম্বক ক্ষেত্র হবে বি। তাহলে যে স্মল ডিএল কনসিডার করেছি, স্মল ডিএল এর জন্য ম্যাগনেটিক ফিল্ড হবে ডিবি। এটা তোমরা ডিফারেন্সিয়েশন বা ডিফারেন্সিয়াল ক্যালকুলাসে তো জানো, স্মল চেঞ্জ, স্মল ডিফারেন্স নেওয়া হয় ডেল্টা দিয়ে। তাহলে অতএব হ্যাঁ, এই সূত্র অনুযায়ী, বায়ু সভার সূত্র অনুযায়ী তোমার বলা হচ্ছে যে ডেল্টা বি, হ্যাঁ, ফর মানে ম্যাগনেটিক ফিল্ড ফর স্মল লেন্থ ডিএল, পুরো লেন্থ এল কনসিডার করছি না, স্মল ডিএল, এইটুকু ডিএল এর জন্য ম্যাগনেটিক ফিল্ড যদি বিবি হয়, তাহলে দেখানো মানে এই সূত্র অনুযায়ী এটা সমানুপাতিক হচ্ছে আই। দেখো ডেল্টা বি সমানুপাতিক আই, বুঝতে পেরেছ? এবং দ্বিতীয় হচ্ছে ডেল্টা বি, অর্থাৎ সমানুপাতিক মানে কারেন্ট বাড়লে ডিবি বাড়বে, কারেন্ট কমলে ডিবির মান কমবে, এটা জানা আছে আমাদের। তারপরে ডেল্টা বি সমানুপাতিক হচ্ছে তোমার ডিএল, অর্থাৎ ডেল্টা এল যদি লেন্থ বেশি নাও তাহলে বেশি হবে, কম নিলে কম হবে, সমানুপাতিক। এবং ডেল্টা বি তোমার সমানুপাতিক হচ্ছে সাইন থিটা, অর্থাৎ এই যে ডিএল এর সঙ্গে আর এর যে অ্যাঙ্গেল থিটা তার সাইনের সমানুপাতিক, নট অনলি থিটার সমানুপাতিক, সাইন থিটার সমানুপাতিক, ডেল্টা বি সমানুপাতিক সাইন থিটা। এবং লাস্টলি তোমার দেখা যাচ্ছে এখনো যায় ডেল্টা বি সমানুপাতিক তোমার 1/r², মানে ব্যস্তানুপাতিক, r² ব্যস্তানুপাতিক, 1 আছে তাহলে r² ব্যস্তানুপাতিক। এখন এই চারটা অবজারভেশন কোথা থেকে এলো, এই প্রশ্ন আসা স্বাভাবিক। এই চারটে কিন্তু মানে এক্সপেরিমেন্ট বা অনুগবেষণা করে এক্সপেরিমেন্টালি এটা পাওয়া গেছে, না এটা ভগবান বলে দিল এরকম নয়, ব্যাপারটা এক্সপেরিমেন্ট করে এটা জানাই দিয়েছে। তাহলে এই চারটে যে আমরা নির্ভরশীলতা, ডিবির নির্ভরশীলতা, তো এই চারটে নির্ভরশীলতাকে তুমি যদি একটা সিঙ্গেল রাশিতে নিয়ে আসো, তাহলে রুল অফ ভেরিয়েশন, ভেদের নিয়ম অনুযায়ী আমরা লিখতে পারি এই চারটে সূত্র থেকে আমরা লিখতে পারি, কি লিখতে পারি, ডেল্টা বি সমানুপাতিক আই, সবগুলো যদি পরিবর্তিত হয় তাহলে তোমার ডিবি সমানুপাতিক আই ডিএল সাইন থিটা বাই r² হয়। অতএব ডিবি তোমার হবে, সমানুপাতিক থেকে সমান দিতে গেলে তোমাকে একটা কে দিতে হবে, মানে ধ্রুবক দিতে হবে কে, তাহলে কে আই ডিএল সাইন থিটা বাই r²। তারপরে এটা ইকুয়েশন নাম্বার ধরো 1 দিলাম, ইকুয়েশন নাম্বার 1, সমীকরণ নাম্বার 1। এখন কে একটা ধ্রুবক, এই কে ধ্রুবক, এর মানটা তোমার বিভিন্ন এককে, এসআই এককে এবং সিজিএস এককে তোমার এর মানটা আলাদা হয়। তো এবং এর মানটা নির্ভর করে
তোমার কোন এককে এই সমস্ত যে রাশিগুলোকে প্রকাশ করেছো, আই ডি এল আর এসব এবং বি, এদেরকে কোন এককে প্রকাশ করেছো তার উপরে কে এর মানটা নির্ভর করবে। তো আমি দেখাই এসআইতে এসআই পদ্ধতিতে তোমার ধরো আই এর একক লিখে দেবো, আই এর একক অ্যাম্পিয়ার, ডেল্টা এল আর আর এর একক মিটার, বি ডেল্টা বি একক হচ্ছে তোমার ওয়েবার পার মিটার স্কয়ার, বা এটার নাম টেসলা, টি, এটাকে বলা হয় টেসলা। সাইন থিটা তো একটা সংখ্যা মাত্র। দেখো তাহলে আমরা যদি এসআই একক ব্যবহার করি তাহলে এই যে কে, তখন কেটাকেও পাল্টে ফেলা হয়, মানে ধ্রুবকটাকেও পাল্টে ফেলা হয়, এটাই প্রথা। এবং যদি আমরা শূন্যস্থানে পুরো জিনিসটা কনসিডার করি, শূন্যস্থানে ব্যবহার করি, মানে মাধ্যমটা যদি শূন্যস্থান হয়, তাহলে কে এর পরিবর্তে একটা নতুন একক নতুন ধ্রুবক মিউ ব্যবহার করা হয়, যেখানে মিউ জিরো ইকুয়াল টু 4 কে হয়, বা কে ইকুয়াল টু তোমার লেখা হয় মিউ 0/4 এটা লেখা হয়। এবার কে মিউ 0/4 লেখা হয়, তার মানে তোমার সমীকরণটা এখানে দেখো একটা জিনিস বলে দিই, এই যে এখানে ভেক্টর দিতেও পারো নাও দিতে পারো, আমরা শুধুমাত্র মানটা এখানে বসাবো, মান ভেক্টর মানে তো শুধু অভিমুখ থাকবে, কিন্তু মানটা বসাবো, ভেক্টর চিহ্ন না দিলেও হবে। এখানে যে ভেক্টর চিহ্ন দিয়েছি তোমরা না দিলেও পারো, এখানে কিন্তু শুধু আমরা মানটা বার করছি, সেজন্য চিহ্ন দেওয়া না দিলেও হবে। তাহলে ডেল্টা বি তোমার ফাইনালি দাঁড়ানো এসআই এককে দাঁড়ালো তোমার কে জায়গাতে মিউ 0/4, এই মিউ 0 নিয়ে আমি বলবো এখনই, মিউ 0/4 ইকুয়াল টু আই ডিএল সাইন থিটা বাই আর স্কয়ার। এটা তোমার এসআই এককে তোমার বায়ো-সাভার্ট সূত্রের গাণিতিক রূপ, ডেল্টা পি মিউ 0/4 আই ডিএল সাইন থিটা বাই আর স্কয়ার, যেখানে মিউ 0 হচ্ছে তোমার পারমিয়াবিলিটি অফ ফ্রি স্পেস, শূন্য মাধ্যমের ভেদ্যতা, চৌম্বক ভেদ্যতা, পারমিয়াবিলিটি, শূন্য মাধ্যমের চৌম্বক ভেদ্যতা, পারমিয়াবিলিটি অফ ফ্রি স্পেস, এটার নাম। মিউ 0 এটা গ্রিক লেটার মিউ 0, মিউ 0 ইকুয়াল টু 4 কে হয়, তাহলে মিউ 0/4 আইডিয়াল সাইন থিটা বাই আর স্কয়ার, এটা হচ্ছে ডিবি, এটা হচ্ছে তোমার ডিবির মান, তাহলে মানও পাওয়া গেল আর এখানে অভিমুখ পাওয়া গেল, সেজন্য এটা একটা ভেক্টর রাশি। বুঝতে পেরেছো? এটা বায়ো-সাভার্ট সূত্রের গাণিতিক রূপ, মনে রাখবে ডিবি ইকুয়াল টু মিউ 0/4 আইডিয়াল সাইন থিটা বাই আর স্কয়ার, কারণ এই সূত্রের উপর অনেক অঙ্ক আসবে, সহজ অঙ্কগুলো করতে পারবে তাহলে। ওকে, এরপরে আমরা দেখবো এর এককটা কি হবে, মিউ 0 যে পারমিয়াবিলিটি, এর এককটা কি হবে। এবারে দেখো আমরা বার করব মিউ এর একক, পারমিয়াবিলিটি অফ ফ্রি স্পেস, মিউ 0 শূন্য মাধ্যম, মিউ 0 মানে বোঝাচ্ছে শূন্য মাধ্যমে, মিউ 0 একক, এটা একটা খুব ইম্পর্টেন্ট রাশি, সেই জন্য আমি এটা এককটা বার করে দিচ্ছি। দেখো এটা ফাইনালি আমরা পেলাম এসআই পদ্ধতিতে বায়ো-সাভার্ট সূত্রের গাণিতিক এটা গাণিতিক রূপ, মিউ 0/4 আইডিয়াল সাইন থিটা বাই আর স্কয়ার। তো এখান থেকে মিউ 0 সমান কত হবে, মিউ 0 বের করে নাও, মিউ 0 হবে তোমার দেখো 4 আর স্কয়ার
বজ্রগুণ করে দাও, 4πr² ইন্টু ডেল্টা বি বাই নিচে আসছে আই ডি ডেল্টা এল সাইন থিটা, বুঝা গেল? তাহলে মিউ জিরোর একক বার করতে গেলে এদের এই সম্মিলিত একক হবে, ডান দিকে যে রাশিটা আছে তার সম্মিলিত একক। হ্যাঁ, এখান থেকে বজ্রগুণ করে এটা পাই। তাহলে দেখো 4π এর কোনো একক নেই, সংখ্যা একটা, 4 ইন্টু পাই মানে 22/7 এর সংখ্যা। সাইন থিটা যাই হোক না কেন এটা একটা সংখ্যা, এদের কোনো একক নেই। তাহলে r² এর একক হচ্ছে তোমার মিটার স্কয়ার, ডেল্টা বির একক হচ্ছে তোমার বললাম ওয়েবার পার মিটার স্কয়ার, আই এর একক হচ্ছে অ্যাম্পিয়ার, ডেল্টা এল এটা লেন্থ, তাই না, লেন্থের একক হচ্ছে মিটার। বুঝতে পেরেছ? তাহলে মিটার স্কয়ার কেটে গেল, তাহলে এককটা কি দাঁড়াচ্ছে তোমার ওয়েবার পার অ্যাম্পিয়ার পার মিটার, ওয়েবার পার অ্যাম্পিয়ার পার মিটার। এখন ওয়েবার পার অ্যাম্পিয়ার এইটার একক, এটা আলাদা একটা একক। তড়িৎচুম্বকীয় আবেশ যখন পড়াবো তখন বা তোমরা পড়ে নিও, দেখবে ওয়েবার পার অ্যাম্পিয়ার মানে হচ্ছে এটা এটা হচ্ছে হেনরি, এটার নাম হেনরি। এটা দেখে নাও, ওয়েবার পার অ্যাম্পিয়ার, এটার কাছে হেনরি। তাহলে আমাদের মিউ জিরো একক আছে হেনরি, হেনরি পার মিটার। তাহলে মিউ জিরোর একক ফাইনালি দাঁড়ালো হেনরি পার মিটার। দেখেন হেনরির একক হচ্ছে, হেনরি মানে হচ্ছে ওয়েবার পার অ্যাম্পিয়ার। এটা তড়িৎচুম্বকীয় আবেশের একক, তড়িৎচুম্বকীয় আবেশ চ্যাপ্টার এটা পড়ে নিও, হেনরি কাকে বলে। এখানে আর বলছি না, অনেক দেরি হয়ে যাবে। ওকে, তাহলে মিউ এর একক হলো হেনরি পার অ্যাম্পিয়ার দাঁড়ালো। ওকে, তাহলে স্টুডেন্টস দেখো, এতক্ষণ যে সূত্রটা পেয়েছি আমরা, সেটা তো স্মল লেন্থ ডিএল এর জন্য। দেখো ডিএল, এই যে টোটাল পরিবাহিত এত বড় পরিবাহী, কিন্তু আমি সামান্য ডিএল এর জন্য এই মানটা পেয়েছি। তাহলে এবার বিস্তৃত পরিবাহী মানে পুরো পরিবাহীর জন্য তো চৌম্বক ক্ষেত্র হবে, শুধুমাত্র তো ডিএল এর জন্য হবে না, এখানে পুরো পরিবাহীর জন্য তো চৌম্বক ক্ষেত্র আমাকে বার করতে হবে। কিন্তু এই যে এই মানটা পেলাম মিউ জিরো বাই 4π আইডিয়াল সাইন থিটা আর স্কয়ার, এটা শুধুমাত্র ডিএল এই অংশটুকুর জন্য। তাহলে এবার গোটা পরিবাহীর জন্য আমাকে পেতে গেলে কি করতে হবে? পেতে গেলে এই গোটা পরিবাহীটাকে তোমার ডিএল ছোট ছোট ডিএল ছোট ছোট অনেক ডিএল ভাগ ভেঙে নিতে হবে, দিয়ে প্রত্যেকটা ডিএল এর জন্য এটা পাবো, দিয়ে সেইগুলোকে যোগ করতে হবে সামেশান। তাহলে এই অংশ, এই পরিবাহীটাকে ধরো ছোট ছোট ডিএল ছোট ছোট ডিএল এ ভাগ করে নাও। ডিএল প্রত্যেকটা ডিএল এর জন্য এরকম একটা সমীকরণ পাবো, যে সমস্ত ডিএল এর জন্য যে চৌম্বক ক্ষেত্র অর্থাৎ ডেল্টা বি হবে, সেই ডেল্টা বি গুলোকে যোগ করে দাও। এটা কিভাবে লেখা হয় দেখো, বিস্তৃত পরিবাহের জন্য টোটাল চৌম্বক ক্ষেত্র বা বি এর মান হবে বি, এটা হবে তোমার সামেশন অফ ডেল্টা বি, এই যে চিহ্ন এটা সামেশনের চিহ্ন, এই চিহ্নটা সাম, নিশ্চয় চিহ্ন যোগ, সামেশনের চিহ্ন, এটা বোঝায় যোগ করা বোঝায়, সবগুলোকে যোগ করতে ডেল্টা বি। তার মানে এটা আমরা পাচ্ছি সামেশন অফ মিউ জিরো বাই 4π আর ডেল্টা এল সাইন থিটা বাই আর স্কয়ার। ঠিক আছে, এটাকে সাম বোঝায়। প্রতিসম বস্তুর ক্ষেত্রে কোনো অসুবিধা হয় না, কিন্তু এটা একটা ইন্টিগ্রেশন করেও করা যায়। তাহলে ছোট ছোট এই যে ডিএল প্রত্যেকের জন্য
যে মানগুলো হবে সবগুলোকে যোগ করা বোঝায় এই সামেশনটার মানে। তাহলে আমরা টোটাল পরিবাহীর জন্য যে চৌম্বক ক্ষেত্রের কত মানের হবে সেটা পাওয়া যাবে, অর্থাৎ টোটাল বিটা পাওয়া যাবে। এটা হচ্ছে বিস্তৃত পরিবাহীর জন্য বায়োসাভার। এখন দেখো এখানে এই সমীকরণটা μ0/4π, এটা দেখো μ0/4π এটা কিন্তু তোমার ধ্রুবকটা তো সামেশনে ইনটু হয়ে আছে, সব বের হয়ে আছে, ধ্রুবকের তো কোনো চেঞ্জ নেই, প্রত্যেকটার সঙ্গেই থাকবে। মানে এই ডেলটার সঙ্গেও μ0/4π প্রত্যেকের সঙ্গে μ0/4π আছে, তাহলে ওটা তোমার μ0/4π বার করে নাও, ইনটু কমন বেরিয়ে চলে এলো, তাহলে থাকছে তোমার সামেশন আই ডিএল সাইন থিটা বাই আর স্কোয়ার। ওকে, এইরকম আর লিখেছি, এইরকম আর লিখেছি। তাহলে আইডিয়াল সাইন থিটা μ0/4πটা বেরিয়ে চলে এলো ফাংশনের বাইরে, যে বাকি যে রাশিটা থাকছে তার সামেশন করতে হবে μ0/4π আইডিয়াল সাইন থিটা বাই আর স্কোয়ার। এইভাবে তোমার বায়োসাভার সূত্র দিয়ে টোটাল বি পরিবাহীর জন্য টোটাল ম্যাগনেটিক ফিল্ড বা চৌম্বক ক্ষেত্রের মান পাওয়া যাবে। দেখো স্টুডেন্টস, তাহলে এবারে আমরা এই যে বায়োসাভার সূত্রটা পেয়েছি ম্যাগনেটিক রূপটা, এটাকে ভেক্টর ফর্মে কিভাবে লেখা যায়। হ্যাঁ, এটা তো বিটা একটা ভেক্টর, তো এখানে স্কেলার ফর্মে আছে। দেখো আই ডি সাইন থিটা বাই আর স্কয়ার, এটা সবই সংখ্যা, অভিমুখের কোনো ব্যাপার নেই, কিন্তু এটাকে ভেক্টর ফর্মেও লেখা যায়। তার জন্য তোমাদের ভেক্টর গুণফলের নলেজটা দরকার, এবং আশা করছি তোমাদের ভেক্টর গুণফলের নলেজ আছে। তো ভেক্টর গুণফল অনুযায়ী দেখো এটাকে কিভাবে আমি ভেক্টর ফর্মে নিয়ে আসছি। আমরা জানি যে আর, দেখো এটা নির্দিষ্ট অভিমুখে আমি পি বিন্দুটাকে ধরেছি, তার জন্য আর, অর্থাৎ ডিএল থেকে আর ডিস্টেন্স দূরে আছে, তো আরটা একটা ভেক্টর, তাহলে ওর একটা ভেক্টর আরকে আমি এইভাবে লিখতে পারি। ধরো আর একটা ভেক্টর, তো তাহলে এটাকে লিখতে পারি যে আর এর মান ইনটু ইউনিট ভেক্টর, যেখানে এন একটা ইউনিট ভেক্টর এই অভিমুখে, অর্থাৎ আর এর অভিমুখে এন একটা ইউনিট ভেক্টর, স্মল এন ইউনিট ভেক্টর ইনটু মান, টোটাল মিলে তো ভেক্টর আর। হ্যাঁ, যেমন ধরো এ একটা ভেক্টর, তার মানে কি এ ইনটু এন, তাই না? এ অভিমুখী ইউনিট ভেক্টরের মান যদি এন হয়, তাহলে মান ইনটু ইউনিট ভেক্টর মানে টোটাল ভেক্টর, এটা তো তোমরা জানো। তাহলে এখানে দেখো আর, তাহলে আর ইনটু ইউনিট ভেক্টর, অতএব ডেল্টা এল একটা ভেক্টর ক্রস আর করলে আমি কি পাই, ডেল্টা এল ক্রস আর করলে আমি কি পাই, তোমার ক্রস আর মানে ইউনিট ভেক্টরের সঙ্গে করো, ইউনিট ভেক্টরের সঙ্গে ডেল্টা এল ক্রস ইউনিট ভেক্টর আর, ইউনিট ভেক্টর আরটাকে আমি এখানে এন লিখেছি, এন ডেল্টা এন, মানে এনটা আর এর অভিমুখে কিন্তু, হ্যাঁ, তাহলে ডেল্টা এল ইনটু 1 ইনটু সাইন থিটা, তাই না? ইউনিট ভেক্টরের নিয়ম এ বি, এ ক্রস বি যদি হয় এ বি সাইন থিটা, তাহলে এ বি সাইন থিটা, এখানে বি ভেক্টর ইউনিট ভেক্টর, তাই বি ভেক্টরের মান 1, তাহলে ডেল 1 সাইন থিটা, তাহলে এখান থেকে আমি পাচ্ছি ডেল্টা এল সাইন থিটা। তাহলে এইটা তুমি এখানে বসাও, তাহলে আমি কি পেলাম, এখানে পাচ্ছি ডেল্টা বি। এবার আমি ভেক্টর ফর্মে যদি আমি এটা লিখি, তাহলে ভেক্টর চিহ্ন দেবো μ0/4π আই ডিএল সাইন থিটার জায়গায়, দেখো ডিএল সাইন থিটার জায়গায় আমি লিখতে পাচ্ছি ডেল্টা এল ক্রস এন ইউনিট ভেক্টর বাই আর স্কয়ার। দেখো এটা ভেক্টর ফর্ম চলে এলো, আই ডিএল ক্রস এন বাই আর স্কয়ার। কিন্তু তুমি এটাকে আর ইউনিট ভেক্টর যদি ব্যবহার না করতে চাও তাহলেও হবে, তাহলে তোমাকে কি করতে হবে, তাহলে করতে হবে দেখো এন এর জায়গাতে আর বাই আর করতে হবে, কারণ ইউনিট ভেক্টর দেখতে পাচ্ছ, ইউনিট ভেক্টরটাকে রিপ্লেস করে দাও, ইউনিট ভেক্টরকে রিপ্লেস করে দাও। কিভাবে রিপ্লেস করবে, ইউনিট ভেক্টর এটা মানে কি, এটা মানে ইউনিট ভেক্টর এন মানে দেখো ভেক্টর আর বাই আর, তাই না, মান। তাহলে এখান থেকে আমি কি পাচ্ছি, এখান থেকে আমি লিখতে পাচ্ছি μ0/4π আই ডেল্টা এল ক্রস এন এর জায়গায় ভেক্টর আর বাই
নিচে আর এলো, তাহলে আর ইন্টু আর স্কোয়ার ইন্টু আর, তাহলে আমার দাঁড়াচ্ছে ফাইনালি ডেল্টা বি ইকুয়াল টু মিউ 0/4 ইন্টু আই ডেল্টা এল ক্রস আর বাই আর কিউব। বুঝতে পেরেছ? আর কিউব আর স্কোয়ার ইন্টু আর কিউব, এইটা হচ্ছে তোমার ফাইনাল ভেক্টর রূপ ডেল্টা মিউ 0/4 ইন্টু আই ডিএল ক্রস আর বাই আর কিউব। এখানে ভেক্টর যেহেতু দেখো এইখানে পি বিন্দুতে তোমার এইরকম দেওয়া হয়েছিল, এরকম দেওয়া হয়েছিল মানে ভেক্টরের অভিমুখটা তোমার ইনওয়ার্ড। এভাবে যদি তুমি তোমার দেখো আঙুলগুলো পুরো আঙুলের দিকে যদি ভেক্টরটা ভিতরে ঢুকছে আর এখান দিয়ে ভেক্টরটা বেরিয়ে আসছে, হ্যাঁ অ্যান্টি ক্লকওয়াইজ ভেক্টরটা এখানে ঢুকছে, মানে একটা তীর চিহ্ন যদি ঢোকে তাহলে তখন তীর চিহ্নটা এরকম হয়, পেছন দিকটা এরকম দেখায়, আর যখন বেরিয়ে আসবে যখন মাথাটা দেখা যাবে, তার মানে এখানে ইনওয়ার্ড আর এখানে আউটওয়ার্ড, এটা এখানে দেখানো গেছে। তার ডেল্টা বি এখানে যখন তারের মধ্যে যখন চৌম্বকত্ব সৃষ্টি হবে তার বলরেখাগুলো বা তার অভিমুখটা এরকম হবে, এদিকে ইনওয়ার্ড আর এদিকে আউটওয়ার্ড, এখানে ভিতরে ঢুকছে দিয়ে এইভাবে বেরিয়ে আসছে, সেই জন্য এখানে ক্রস দেখানো হয়েছে, এখানে টিপ, হ্যাঁ এখানে টিপ দিয়ে বোঝানো হচ্ছে যে এটা টিপটা বেরিয়ে আসছে, তাহলে এখানে আউটওয়ার্ড। তাহলে এটাই নিয়ম, এভাবেই দেখানো হয়। ইনওয়ার্ডটাকে তোমার এই ক্রস দিয়ে দেখানো হয়, আর যেটা আউটওয়ার্ড সেটাকে টিপ দিয়ে দেখানো হয়। তাহলে এটা হচ্ছে ফাইনাল বায়োসাভার্ট সূত্রে তোমার ভেক্টর রূপ ডেল্টা টি ইকুয়াল টু মিউ 0/4 ইনটু আই ডিএল ক্রস আর বাই আর কিউব। বুঝতে পেরেছো? আমাদের নেক্সট টপিক হচ্ছে চৌম্বক প্রাবল্য বা চৌম্বকন ক্ষেত্র। ইংলিশটা সবসময় ইংলিশটা জেনে রাখবে, ম্যাগনেটিক ইন্টেন্সিটি বা ম্যাগনেটাইজিং ফিল্ড। তো দেখো বায়োসাভার্ট লতে আমরা একটা নতুন চিহ্ন পেয়েছি, এই চিহ্নটা দেখো মিউ 0, হ্যাঁ এটাকে বলেছিলাম কি শূন্য মাধ্যমের চৌম্বক ভেদ্যতা, ইংলিশটা হচ্ছে পারমিয়াবিলিটি অফ ফ্রি স্পেস। আর শূন্য মাধ্যমের জন্য যেটা সেটা বায়ু মাধ্যমের জন্য তাই, অর্থাৎ শূন্য মাধ্যমে এবং বায়ু থাকার জন্য কোনো পরিবর্তন হয় না, শূন্য মাধ্যমের যে ভ্যালুটা তার বায়ু মাধ্যম এবং শূন্য মাধ্যমের একই হয়, সেই জন্য ওটা শূন্য বা বায়ু মাধ্যম বলা হয়। তো তার জন্য মিউ 0 ডিনোট করছে শূন্য বা বায়ু মাধ্যমের জন্য এটা বলা হচ্ছে। আর মিউ 0 যদি না থাকে তাহলে শুধু মিউ, এটা অন্য কোনো মাধ্যমের ক্ষেত্রে প্রযোজ্য, হ্যাঁ শূন্য বা বায়ু মাধ্যম ছাড়া অন্য যে কোনো মাধ্যম তুমি যদি মাধ্যমে কথা বলো সেখানে তোমাকে মিউ 0টা আর বুঝবে না, তখন শুধু মিউ, এটা হচ্ছে যে কোনো মাধ্যমের চৌম্বক ভেদ্যতা পারমিয়াবিলিটি মিডিয়াম। ওকে, তো শূন্য মাধ্যমের জন্য বা বায়ু মাধ্যমের জন্য বায়োসাভার্ট লটা তো আমরা একটু আগে দেখেছি, মিউ 0/4 মানে ডিবি ম্যাগনেটিক ফিল্ড চৌম্বক ক্ষেত্রের মান, হ্যাঁ স্মল লেন্থ অফ কন্ডাক্টর ছোট্ট একটা অংশের জন্য ছোট্ট অল্প একটু ডিবি হবে, মানে বি হবে, সেটা ডেল্টা বি ইকুয়াল টু মিউ 0/4 ইন্টু আই ডেল্টা এল সাইন থিটা বাই আর স্কোয়ার বায়োসাভার্ট ল। এবার এই সূত্রটা তুমি যদি শূন্য মাধ্যমে না বা বায়ু মাধ্যমে না ধরে অন্য কোনো মাধ্যমের ক্ষেত্রে ভাবো, তাহলে তোমার কি হবে, মিউ 0 জায়গাতে মিউ বসবে, তাই না? ডেল্টা বি তখন হয়ে যাবে কি মিউ/4 আই ডিএল সাইন থিটা বাই আর স্কোয়ার। তো এখান থেকে একটা জিনিস কি দেখতে পাচ্ছি আমরা, যে মিউ 0 বাদ দিলে বাকি যে রাশিটুকু থাকছে, মিউ 0 বাদ দিলে বাকি কি, বা মিউ 0 বাদ দিলে যেটা থাকছে সেটা হচ্ছে 1/4 দেখো 1/4 আই ডেল্টা এল সাইন থিটা বাই আর স্কোয়ার। এই যে এই রাশিটা থাকছে মিউ এর আশপাশে 1/4 আই ডিএল সাইন থিটা বাই আর স্কোয়ার, এই রাশিটাই হচ্ছে তোমার, মানে আমরা ভেবে নিতে পারি যে চৌম্বক ক্ষেত্র সৃষ্টির কারণ এই রাশিটাকে তুমি যদি মিউ দিয়ে অর্থাৎ পারমিয়াবিলিটি দিয়ে বা চৌম্বক ভেদ্যতা দিয়ে গুণ করে দাও এই রাশিটাকে, তাহলে সেই মাধ্যমের চৌম্বক ক্ষেত্রে মানে ম্যাগনেটিক ফিল্ডের মান পাওয়া যায়। তাহলে দেখো 1/4 ডেল্টা এল সাইন থিটা বাই আর স্কোয়ারকে মিউ 0 দিয়ে গুণ করে দাও, তাহলে বায়ু মাধ্যম বা শূন্য মাধ্যমের ক্ষেত্রে পাওয়া যাবে 1/4 ডেল্টা আই ডেল্টা এল সাইন থিটা বাই আর স্কোয়ার, এটাকে যদি তুমি মিউ দিয়ে মানে অন্য মাধ্যমের জন্য গুণ করে দাও মিউ দিয়ে, তাহলে সেই মাধ্যমের চৌম্বক ক্ষেত্রের মান পাওয়া যাবে। তো তাহলে এই রাশিটা 1/4 আইডিয়াল সাইন থিটা বাই আর স্কোয়ার, এটা
তোমার ইন্ডিপেন্ডেন্ট অফ এনি মিডিয়াম, অর্থাৎ এই রাশিটাকে যে কোনো মিডিয়ামের পারমিয়াবিলিটি দিয়ে গুণ করে দেওয়া যায়, দিয়ে সেই মিডিয়ামের বা সেই মাধ্যমের চুম্বক ক্ষেত্রের মান পাওয়া যায়, তাই না? তাহলে এই রাশিটা তোমার ইন্ডিপেন্ডেন্ট বলে এটাকে একটা আলাদা চিহ্ন দিয়ে চিহ্নিত করা হয়েছে, বুঝতে পারছো? এই আলাদা চিহ্নটা হচ্ছে তোমার কি, এইচ। এইচ, এই চিহ্নটা হচ্ছে এইচ, এর নাম হচ্ছে তোমার চুম্বক প্রাবল্য বা চুম্বকন ক্ষেত্র। এটাকে বলে তোমার ম্যাগনেটাইজিং ফিল্ড বা ম্যাগনেটিক ইন্টেন্সিটি। ম্যাগনেটাইজিং ফিল্ড বা ম্যাগনেটিক ইন্টেন্সিটি, বুঝতে পেরেছো? তোমার আগে আমাদের বি হচ্ছে চুম্বক ক্ষেত্র, ম্যাগনেটিক ফিল্ড, আর এটা হচ্ছে ম্যাগনেটিক ইন্টেন্সিটি, বুঝছো? বি, এইচটা ম্যাগনেটিক ইন্টেন্সিটি বা এটাকে বলা হয় চুম্বক প্রাবল্য, আবার চুম্বকন ক্ষেত্রও বলা হয়, হ্যাঁ, ম্যাগনেটাইজিং ফিল্ড এটাও বলা হয়। এটা ম্যাগনেটিক ফিল্ড, এটা ম্যাগনেটাইজিং ফিল্ড। তাহলে নামে যা তোমরা সহজভাবে বলবে, এটাকে চুম্বক প্রাবল্য বলবে। তাহলে ডেল্টা বি ইকুয়াল টু কত হবে? ডেল্টা বি ইকুয়াল টু কত হবে দেখো, তোমার এটা হয়ে যাচ্ছে 1/4 যে কোনো মাধ্যমের ক্ষেত্রে যদি ধরি তাহলে মিউ ইন্টু এইচ, তাই না? যে কোনো মাধ্যমের ক্ষেত্রে ডেল্টা বি ইকুয়াল টু মিউ ইন্টু এইচ। মিউর পর বাকি যে রাশিটুকু সেটাকে এইচ বলা হয়েছে বা চৌম্বক প্রাবল্য বলা হয়েছে। ওকে, তাহলে এইটা সরি মিউ এটা ডেল্টা এইচ হবে, কারণ এটা অল্প একটু স্মল লেন্থ অফ কন্ডাক্টর ধরা হয়েছে, তাহলে এটাকে ডেল্টা এইচ করে দিতে হবে। হ্যাঁ, এবার যদি তুমি যদি পুরো গোটা পরিবাহীর জন্য বের করতে চাও ভ্যালুটা, তাহলে তোমাকে ইন্টিগ্রেশন বা সামেশন করতে হবে। আইদার তুমি করতে পারো ইন্টিগ্রেশন, হ্যাঁ, ইন্টিগ্রেশন, যেহেতু মিউটা কনস্ট্যান্ট তাহলে এটা এরকম হয়ে যাবে, অথবা এটাকে থেকে তুমি পাচ্ছ বি ইকুয়াল টু মিউ এইচ, মানে ছোট ছোট ডেল্টা বি গুলোকে যোগ করে টোটাল বি হলো, আর এখানে মিউ ইন্টু স্মল ডেল্টা এইচ, স্মল ডেল্টা এইচ গুলো যোগ করে এইচ হলো, তাহলে বি ইকুয়াল টু মিউ এইচ। বা তুমি ইন্টিগ্রেশন যারা শিখেছো তারা এটাকে ইন্টিগ্রেশন দিয়েও করতে পারো। ইন্টিগ্রেশন ইকুয়াল টু ইন্টিগ্রেশন মিউ ডেল্টা এইচ, ইন্টিগ্রেশন যারা শিখেছো তারা এটা করতে পারবে। এটা হচ্ছে বি ইকুয়াল টু মিউটা কনস্ট্যান্ট চলে এলো, ডেল্টা এইচ ইকুয়াল টু মিউ এইচ, একই ব্যাপার। এটা সামেশনের চিহ্ন দিয়ে, এটা ইন্টিগ্রেশন চিহ্ন দিয়ে। ওকে, তাহলে এখানে কি পাচ্ছি আমরা? এখানে পাচ্ছি দেখো এইচ কত পাচ্ছি, এইচ ইকুয়াল টু পাচ্ছি 1 মিউ ইন্টু বি, বুঝলে? এইচ ইকুয়াল টু 1 মিউ ইন্টু বি। পার্থক্যটা মাথায় রাখবে, একটা বি হচ্ছে ম্যাগনেটিক ফিল্ড আর এইচ হচ্ছে ম্যাগনেটিক ইন্টেন্সিটি, এই দুটোর মধ্যে সম্পর্ক, বি এবং এইচ এর মধ্যে সম্পর্ক। বি ইকুয়াল টু মিউ এইচ বা এইচ ইকুয়াল টু বি বাই মিউ। ওকে, তাহলে এবার এদের এর সংজ্ঞা আমরা দিতে পারি এখান থেকে। সংজ্ঞা, এইচ এর সংজ্ঞা কি হবে? এইচ এর সংজ্ঞা, ডেফিনিশন, এইচ এর সংজ্ঞা আমি এখানে লিখছি না, বইয়ে তোমরা পেয়ে যাবে, আমি বলে দিচ্ছি। দেখো কোনো একটা মিউ, এটা যে কোনো একটা মাধ্যমের ক্ষেত্রে রয়েছে, যে কোনো মাধ্যমের ক্ষেত্রে চৌম্বক ক্ষেত্র এবং সেই মাধ্যমের পারমিয়াবিলিটি, চৌম্বক ভেদ্যতার অনুপাতকেই বলা হয় সেই মাধ্যমের চৌম্বক প্রাবল্য। এই অনুপাত, এই যে বি এবং মিউ, একে কথা প্রকাশ করো, যে কোনো মাধ্যমের চৌম্বক ক্ষেত্র এবং সেই মাধ্যমের চৌম্বক ভেদ্যতার অনুপাতকেই বলা হয় সেই মাধ্যমে চৌম্বক প্রাবল্য বা ম্যাগনেটিক ইন্টেন্সিটি। আচ্ছা, এই যে সংজ্ঞাটা বললাম, এইবার একটা জিনিস সেখানে মনে রাখো যে এইচ কিন্তু ভেক্টর, এইচ কিন্তু একটি, বি যেমন একটি ভেক্টর, তাহলে এইচ কিন্তু একটি ভেক্টর রাশি, ভেক্টর রাশি। সুতরাং যে এইচ ইকুয়াল টু 1 মিউ বি ভেক্টর ফর্মে এটাকে তোমাকে এভাবে প্রকাশ করতে হবে, এইচ এর মান এবং নির্দিষ্ট দিক আছে যেহেতু, তাহলে এটা হচ্ছে বি বাই মিউ, বুঝতে পারছো? ভেক্টর ফর্মে, এইচ কিন্তু একটা ভেক্টর।
এটা শুধু মানটা এখানে বসিয়েছি, কিন্তু তুমি যদি এমনি ভেক্টর ফর্মে লিখতে পারো তোমাকে এইচ এর মাথায় একটা অ্যারো দিতে হবে, আর বি এর মাথায় অ্যারো। বি অলরেডি একটা ভেক্টর, আমরা কিন্তু শুধুমাত্র মান নিয়ে আলোচনা করছি বলে ভেক্টরটা দিচ্ছি না, কিন্তু এটা আসলে বি যেমন একটা ভেক্টর, এইচ ও তেমনি একটা ভেক্টর। ওকে, এবার আমরা দেখব কি দেখব, এইচ এর একক। এইচ এর একক কি হবে? নেক্সট আমরা চলে আসছি কি, এর একক কি হবে, এইচ এর একক কি হবে, বুঝতে পারছো? এইচ, এইচ এর একক কি হবে? এর একক, একক খুব সহজ, বি এর একক আর মিউ এর একক। তো বি এর একক, এর একক পেয়ে যাবে বি এর একক, বি এর একক বাই মিউ এর একক। বি এর একক কত? এইগুলো মনে রাখতে হবে, কিছু কিছু জিনিস কিন্তু মনে রাখতে হবে, না হলে তো পড়া এগোবেই না। হ্যাঁ, ব্রেনটা কাজে লাগাতে হবে, কিছু জিনিস মাথায় রাখার চেষ্টা করো। বি এর একক আমি এর আগে বলেছি, যেন আর ব্যাখ্যা করছি না, ওয়েবার পার মিটার স্কোয়ার। হ্যাঁ, চুম্বক ক্ষেত্রের একক, আর একটু আগে বলেছি। আর মিউ এর একক হচ্ছে, মিউ এর এককটাও বলেছি, দেখো এটা হচ্ছে ওয়েবার পার অ্যাম্পিয়ার পার মিটার, বুঝতে পেরেছো? হ্যাঁ, বি এর একক বাই মিউ এর একক, ওয়েবার পার অ্যাম্পিয়ার। তো ওয়েবার কেটে গেল, পার অ্যাম্পিয়ার আছে, তাহলে পার অ্যাম্পিয়ার যদি ওপরে যায় তাহলে শুধু অ্যাম্পিয়ার হলো অ্যাম্পিয়ার। আর এখানে দেখো এম টু দ্য -2, -1, -1টা উপরে গেলে +1 হয়ে যাবে, তাহলে এম টু দি পাওয়ার -2 + 1, তাহলে -2 + 1 মানে -1, তাহলে অ্যাম্পিয়ার পার মিটার। এটাকে এইভাবে লিখতে পারে, অ্যাম্পিয়ার পার মিটার, বুঝতে পেরেছো? অ্যাম্পিয়ার পার মিটার। তাহলে এইচ অর্থাৎ ম্যাগনেটিক ইন্টেন্সিটির বা চুম্বক প্রবালের একক হবে অ্যাম্পিয়ার পার মিটার। হ্যাঁ, একক হচ্ছে অ্যাম্পিয়ার, অ্যাম্পিয়ার পার মিটার, বা এটাকে এইভাবেও লিখতে পারো, অ্যাম্পিয়ার পার মিটার। ঠিক আছে, এরপরে আমরা এইটা, এই যে আলোচনাটা হলো, এটা কিন্তু এসআই পদ্ধতি, এটা মাথায় রাখতে হবে। এই পুরোটা ইন এসআই, আমরা সিজিএস এ দেখবো কিরকম, এটা একটু অন্যরকম হয়ে যাবে। এটা দেখো, পুরো আলোচনাটা হলো তোমার এসআই সিস্টেমে। এই পুরো আলোচনাটা আমরা আবার সিজিএস, যেটাকে গাউসিয়ান সিস্টেমও বলে, সিজিএস সিস্টেমে বা গাউসিয়ান বা গাউসীয় পদ্ধতিতে কিরকম হবে দেখো, মানে এইচ এর চেহারাটা। ওকে, সেটা আমরা এখনই দেখবো। মানে এতক্ষণ আমরা যে আলোচনাটা করলাম সেটা ছিল এসআই পদ্ধতিতে, কিন্তু ওই আলোচনাটা সিজিএস এ যদি হয়, সিজিএস সিস্টেমে বা গাউসিয়ান সিস্টেম এটাকে বলা হয়, গাউসীয় পদ্ধতিতে কিরকম হবে ব্যাপারটা দেখো। তো প্রথমে যেটা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে যে বি, ক্যাপিটাল বি ভেক্টর, যেটাকে আমরা ম্যাগনেটিক ফিল্ড বা চৌম্বক ক্ষেত্র ভেক্টর বলছি, সেটা কিন্তু প্রাথমিক ভেক্টর হিসেবে ধরা হয় না সিজিএস এ। সিজিএস এ প্রাথমিক ভেক্টর হচ্ছে, দেখতে পাচ্ছ, এইচ। এইচটাকে প্রাথমিক ভেক্টর ধরা হয়, অর্থাৎ চৌম্বক প্রাবল্যকে, ম্যাগনেটিক ইন্টেন্সিটি, যেটা বুঝছো, একটা ম্যাগনেটিক ফিল্ড আর একটা ম্যাগনেটিক ইন্টেন্সিটি। তো ম্যাগনেটিক ইন্টেন্সিটি এইচকে কিন্তু সিজিএস সিস্টেমে প্রাথমিক ভেক্টর ধরা হয়। তো এইচও এটা আলাদা, ওই এইচের এককও আলাদা। এইচের একক দেখো এখানে ওই, এটা নামটা এসছে ওরস্টেড, বিজ্ঞানী ওরস্টেডের নাম থেকে। হ্যাঁ, ওরস্টেড। আর বি এর একক হচ্ছে ক্যাপিটাল জি, যেটা গাউস, বিজ্ঞানী গাউসের নাম থেকে এসছে, গাউস। তোমরা জানো যখন ফুল নেম লিখবে এককে তখন ছোট হাতের অক্ষরে লিখতে হয়, কিন্তু যখন চিহ্ন ব্যবহার করবে তখন ক্যাপিটাল লিখতে হয়। হ্যাঁ, ক্যাপিটাল জি, কিন্তু ওর নামটা ছোট হাতের অক্ষরে শুরু হয়েছে, গাউস। আর এটা ওরস্টেড। তো এইচ এর একক ওরস্টেড আর বি এর একক গাউস, এটা মনে রাখতে হবে। তো এদের মধ্যে কি সম্পর্ক, অর্থাৎ গাউসের সঙ্গে ওরস্টেডের কি সম্পর্ক, এসআই এর সঙ্গে সিজিএস এককগুলির সম্পর্ক, এটা শর্ট কোশ্চেনের জন্য লাগবে, যেটা একটু বলে দিই। দেখো, আমরা একটু আগে দেখেছি যে বি এর একক বের করেছিলাম আমরা অ্যাম্পিয়ার পার মিটার, তাই না, 1 অ্যাম্পিয়ার পার মিটার। তো এটা 1 অ্যাম্পিয়ার পার মিটার সমতম আসছে 4 পাই ইন্টু 10⁻³ ওরস্টেড। আর 1 ওয়েবার পার মিটার স্কোয়ার, যে
এটা এইচ এর একক বার করেছিলাম আমরা 1 অ্যাম্পিয়ার পার মিটার, এইচ এর একক সেটা হচ্ছে এসআই সিস্টেমে লাস্টে ক্যালকুলেশন করে আসলে একক যেটা 1 অ্যাম্পিয়ার পার মিটার, সেটা তোমার আসছে 4 পাই ইন্টু 10⁻³ ওয়েস্টেড। আর বি এর একক যেটা ম্যাগনেটিক ফিল্ডের একক এসআই সিস্টেমে ছিল ওয়েবার পার মিটার স্কোয়ার। 1 ওয়েবার পার মিটার স্কোয়ার সমান তোমার হবে 10⁴ গাউস। ওকে, এই ভ্যালুগুলো একটু মনে রাখলে ভালো হয়। তো এখানে আর একটা জিনিস আছে যেটা অনেক কিছু মনে রাখতে হবে। ফিজিক্স পড়া মানে মাথায় হাজার রকমের পরিসংখ্যান এবং তোমার চিহ্ন এবং তাদের ভ্যালুগুলো মনে রাখতে হবে। দেখো, সিজিএস এ তড়িৎ প্রবাহ মাত্রার একক, কিন্তু সিজিএস সিস্টেমে তুমি যখন পুরো আলোচনাটা লিখবে বা পড়বে তখন তোমাকে তড়িৎ প্রবাহের একক কিন্তু আলাদা হয়ে যাবে, অ্যাম্পিয়ার হবে না। তড়িৎ প্রবাহ মাত্রার একক এখানে হবে দেখো ইএমইউ, ইএমইউ লেখা হয়, এটা বাংলায় তড়িৎ চুম্বকীয় একক বা ইলেকট্রোম্যাগনেটিক ইউনিট। তো এখানে চিহ্নটাও পাল্টে যায়। দেখো আমরা লিখেছিলাম আগে আই, ক্যাপিটাল আই লিখেছিলাম এসআই সিস্টেমের আলোচনাটায়, হ্যাঁ, আই ডিএস সাইন থিটা বাই আর, আই ক্যাপিটাল ছিল, কিন্তু এখানে দেখো তোমার স্মল লেটারে লিখতে হবে, চিহ্নটা আইটা স্মল লেটারে লেখা হয় সিজিএস বা গাউসীয় পদ্ধতিতে। আচ্ছা, এখানে আরেকটা বিষয় মনে রাখার মতো রয়েছে, সেটা হচ্ছে যে এই যে আই, তুমি যখন তড়িৎ প্রবাহ মাত্রার একক, কারেন্টের একক ইএমইউ ব্যবহার করবে এবং চিহ্ন আই ব্যবহার করবে, তখন ওই যে চুম্বক প্রাবল্য আমরা যেটা বের করেছি ডেল্টা এইচ 1/4 পাই আই ডিএল সাইন থিটা আর স্কোয়ার, এখানে তোমার এমনভাবে ইএমইউকে, এটা মনে রাখো, এমনভাবে ইএমইউকে সংজ্ঞায়িত করা হয়, অর্থাৎ ইএমইউর সংজ্ঞাটা এমনভাবে নেওয়া হয় যাতে এই যে এইচ ডেল্টা এল আর এইসব ভ্যালুগুলো সিজিএসে বসালে 1/4 পাই এর পরিবর্তে আমরা কি বসাতে পারি, 1 বসাতে পারি। এটা ভালো করে বুঝে নাও, এটা এমনভাবে মডিফাই করে নেওয়া হয় একককে, যাতে মানে ইএমইউ এর একককে, কারেন্টের একককে এমনভাবে সংজ্ঞায়িত করা হয় যাতে এইচ ডেল্টা এল এবং আর এর সিজিএস ভ্যালু হলে 1/4 পাইয়ের জায়গাতে আমরা 1 বসাতে পারি, বসানো যায়। সেইভাবেই তোমার সংজ্ঞাটা নেওয়া হয় ইএমইউ এর। সেই জন্য এই সমীকরণটা তোমার শেষ পর্যন্ত দাঁড়াবে, এই শেষ যদি সিজিএস এককে তুমি লিখতে চাও তাহলে এটা দাঁড়াবে তোমার ডেল্টা এইচ ইকুয়াল টু, এটা 1 হয়ে গেল, 1/4 পাই 1 হয়ে গেল, আর এটা আই বললাম সিজিএস এককে, ক্যাপিটাল আই জায়গায় স্মল আই বসবে সিজিএস গাউসীয় পদ্ধতিতে, হ্যাঁ, এটা ডেল্টা এল সাইন থিটা বাই আর স্কোয়ার, বুঝেছো? তো এখানে কি, এটা সিজিএস পদ্ধতিতে এটা তোমার হচ্ছে গাউসীয় পদ্ধতিতে তোমার চৌম্বক প্রাবল্যের মান। এখানে তাহলে মাথায় যেটা, এটা যখন সমীকরণ ব্যবহার করবে তখন তোমাকে মাথায় রাখতে হবে যে তোমার ডেল্টা এইচ কে প্রকাশ করতে হবে ওর স্টেট দিয়ে, বুঝেছো? ডেল্টা এইচ প্রকাশ করতে হবে ওর স্টেট দিয়ে, আই কে প্রকাশ করতে হবে ইএমইউ এককে, তবে তুমি এই সমীকরণ লিখতে পারবে, এবং ডেল্টা এল এবং আর এটা প্রকাশ করতে হবে সেন্টিমিটারে, বুঝতে পেরেছ? সাইন থিটা তো সংখ্যা, তাহলে দেখো ডেল্টা এইচ ওয়ারস্টেড, আই এমইউ, ডেল্টা এল আর সেন্টিমিটার, এই এককে তুমি প্রকাশ করলে তবেই তুমি এই সমীকরণ ব্যবহার করতে পারবে, যেখানে 1/4 পাই জায়গায় 1 বসে গিয়েছে। দেখো তাহলে ডেল্টা এইচ এর কথা হচ্ছে আই ডেল্টা এল সাইন থিটা বাই আর স্কোয়ার। এইটা হচ্ছে গাউসীয় সিস্টেমে বা গাউসীয় পদ্ধতিতে তোমার চৌম্বক প্রাবল্যের সমীকরণ। ওকে, ঠিক আছে, এবারে আমরা চলে আসছি, দেখো কিসে আসছি, এসআই থেকে সিজিএস এর রূপান্তর। তাহলে এটা খুব সহজে করা যায়। এসআই সিস্টেমের যে সমীকরণগুলো রয়েছে সেগুলো তুমি সিজিএস এ যদি ব্যবহার করতে চাও তাহলে তোমাকে 3টে জিনিস পরিবর্তন করতে হবে। হ্যাঁ, সেটা আমি দেখো 1 2 3 করে লিখে দিচ্ছি। এসআই থেকে সিজিএস এ রূপান্তর করতে গেলে তোমাকে প্রথমে কি করতে হবে, এই বি এর পরিবর্তে এটাকে রিপ্লেস করতে হবে, তোমাকে ব্যবহার করতে হবে এইচ। সিজিএস থেকে এসআই লিখতে গেলে বি এর পরিবর্তে এইচ ব্যবহার করতে হবে, আর কারেন্ট আই এর পরিবর্তে তোমার আই, হ্যাঁ, আই এন ইএমইউ, আই কে, কারেন্ট আই কে ইএমইউ এককে তোমাকে প্রকাশ করতে হবে।
অ্যাম্পিয়ারে নয়, আয়ের পরিবর্তে আই লিখতে হবে। আর কি করতে হবে, মিউ 0/4 পাই এইটাকে রিপ্লেস করতে হবে তোমার 1 দিয়ে, মিউ 0/4 পাই জায়গায় 1, অর্থাৎ বা মিউ 0 = 4 পাই বসাতে হবে। বুঝতে পেরেছ? মিউ 0 জায়গায় 4 পাই বা মিউ 0/4 পাই সমান 1 বসাতে হবে, তবেই তুমি সেই সাইড থেকে খুব সহজে সিজিএস পদ্ধতিতে এই সমীকরণগুলোকে রূপান্তরিত করতে পারবে, কোনো অসুবিধা হবে না। খুব সহজ না? এই তিনটে জিনিস মাথায় রাখলেই হবে। ওকে, এরপরে আমরা দেখব যে ইএমইউ, এই যে বললাম যে ইএমইউ এর সংজ্ঞা এমনভাবে নেওয়া হয় যাতে 4/4 = 1 হয়, তাহলে ওই সংজ্ঞাটা দেখব। ইএমইউ অন ইএমইউ কারেন্ট বলতে কি বোঝায় দেখে না। তাহলে নেক্সট কোশ্চেন আমাদের কি, যে এক ইএমইউ কারেন্ট কাকে বলে? এটা খুবই একটা ইম্পর্টেন্ট কোশ্চেন, তোমার শর্ট কোশ্চেনের জন্য লাগবে এবং অন্যান্য থিওরিতেও যেহেতু এটা ব্যবহার হয় সেটাও তো মনে রাখতে হবে, অবশ্যই মনে রাখতে হবে। তো আমরা এর সংজ্ঞা নির্ধারণ করবো যে এক ইএমইউ কারেন্ট, কতটা কারেন্টকে, কতটা বিদ্যুৎ প্রবাহকে আমরা এক ইএমইউ বিদ্যুৎ প্রবাহ করবো। তো দেখো, ধরো তোমার কাছে একটা পরিবাহী তার আছে, ধরো একটু বড় করে আঁকছি, ধরো এটুকু 1 সেন্টিমিটার, 1 সেন্টিমিটার। হ্যাঁ, এই পরিবাহী তারটাকে আমি তো এরকম বেঁকিয়ে দিতে পারি, মানে সার্কুলার বৃত্তচাপের আকার দিতে পারি। হ্যাঁ, এটা ধরো 1 সেন্টিমিটার, তাহলে এটাকে বেঁকিয়ে দিলাম 1 সেন্টিমিটার, এখান থেকে এটুকু 1 সেন্টিমিটার। এবার দেখো, এই যে বৃত্তচাপ আমি সৃষ্টি করলাম পরিবাহী তারটাকে, এই বৃত্তচাপযুক্ত একটা বৃত্ত আঁকো। ধরো এই পরিবাহী, তাহলে বৃত্তটা কেমন হবে? এরকম হবে, এরকম হবে। এইটুকু তার, এদিকে কিছু নেই, কিন্তু কাল্পনিকভাবে আমি একটা বৃত্তাকার তোমাদের বোঝানোর জন্য বৃত্তের আকার দিলাম। তাহলে এইখান দিয়ে কারেন্ট যদি যায়, তাহলে আই, তাহলে এটা 1 সেন্টিমিটার, কিন্তু মাথা রাখবে এখান থেকে এই পর্যন্ত 1 সেন্টিমিটার, আর এর ব্যাসার্ধটাও কিন্তু 1 সেন্টিমিটার। ধরো এটা কেন্দ্র, এখান থেকে এটা 1 সেন্টিমিটার, এখান থেকে 1 সেন্টিমিটার, 1 সেন্টিমিটার, এদিকটাও 1 সেন্টিমিটার, এটা কেন্দ্র। তাহলে যদি এই পরিবাহীতে কারেন্ট পাঠানো হয় তাহলে তো চৌম্বক ক্ষেত্র সৃষ্টি হবে, তাহলে বৃত্তের কেন্দ্র চৌম্বক ক্ষেত্র সৃষ্টি হবে। তাহলে যে পরিমাণ কারেন্ট পাঠালে, অর্থাৎ এই আয়ের মান যে পরিমাণ হলে এই বৃত্তের কেন্দ্রে 1 ওয়াটস্টেট, অর্থাৎ H = 1 ওয়াটস্টেট চৌম্বক প্রবলের সৃষ্টি হবে, সেই পরিমাণ কারেন্টকে বলা হয় 1 ইএমইউ কারেন্ট, অর্থাৎ এটা হবে 1 ইএমইউ। বুঝতে পেরেছো? তাহলে আমি ফাইনালি বলে দিচ্ছি, এখানে দেখো, এখানে চৌম্বক ক্ষেত্রটা আউটওয়ার্ড হবে, কারণ এইভাবে তুমি যদি ম্যাক্সওয়েলের সূত্র দিয়ে পেয়ে যাবে যে এটা বেরিয়ে আসছে, এটা আউটওয়ার্ড। অর্থাৎ এখানে ফুটকি পাবে। ওকে, চৌম্বক ক্ষেত্রটা বেরিয়ে আসছে। তো ফাইনালি আমি সংখ্যাটা দিয়ে দিই, ইএমইউ এর সংখ্যাটা, যে 1 সেন্টিমিটার বৃত্তচাপযুক্ত একটি পরিবাহীর মধ্য দিয়ে যে পরিমাণ কারেন্ট বা বিদ্যুৎ প্রবাহ পাঠালে ওই বৃত্তের কেন্দ্রে 1 সেন্টিমিটার ব্যাসার্ধ বলেছি, তাহলে ব্যাসার্ধটাও 1 সেন্টিমিটার ব্যাসার্ধযুক্ত বৃত্তের কেন্দ্রে যে যদি 1 ওয়াটস্টেট চৌম্বক প্রবলের সৃষ্টি হয়, তাহলে সেই পরিমাণ কারেন্টকে বলা হয় 1 ইএমইউ ও 1 ইএমইউ কারেন্ট। আমি আরেকবার বলেছি, এখনো যারা বুঝতে পারোনি তাদের জন্য আমি ফাইনালি লাস্ট টাইম বলে দিচ্ছি, যে একটা পরিবাহী তার আছে আমার কাছে 1 সেন্টিমিটার, 1 সেন্টিমিটার পরিবাহী তারকে যদি 1 সেন্টিমিটার, অর্থাৎ দেখো 1 সেন্টিমিটার ব্যাসার্ধযুক্ত একটি বৃত্তচাপে পরিণত করা হয়, বৃত্তে পরিণত করা হয়, তাহলে সেই পরিবাহীর মধ্য দিয়ে, অর্থাৎ 1 সেন্টিমিটার দৈর্ঘ্যযুক্ত বৃত্তচাপ রয়েছে, এই পরিবাহীর মধ্য দিয়ে যে পরিমাণ তড়িৎ প্রবাহ হলে ওই বৃত্তের কেন্দ্রে তোমার 1 ওয়াটস্টেট চৌম্বক প্রবলের সৃষ্টি হয়, সেই পরিমাণ কারেন্টকে 1 ইএমইউ বলা হয়। বুঝতে পেরেছ? ওকে, এখানেও সিজিএস এর সঙ্গে অ্যাম্পিয়ারের একটা সম্পর্ক মনে রাখা খুব জরুরি। হ্যাঁ, অ্যাম্পিয়ার ও ইএমইউ সম্পর্কটা কি হবে? দেখো, এখানে 1 ইএমইউ
মনে রাখার জন্য বা শর্ট কোশ্চেনের জন্য ওয়ান ইএমইউ ইকুয়াল টু 10 অ্যাম্পিয়ার হয়। হ্যাঁ, আর 1 অ্যাম্পিয়ার ইকুয়াল টু তাহলে 1/10 ইএমইউ বা 0.1 ইএমইউ। বুঝতে পেরেছ? দেখো 1 ইএমইউ হয় 10 অ্যাম্পিয়ারের সমান, তাহলে 1 অ্যাম্পিয়ার কত হবে? 1/10 ইএমইউ বা 0.1 ইএমইউ। বুঝতে পেরেছ? তাহলে ইএমইউ এর সংজ্ঞাটা আর এই রিলেশনটা কিন্তু মনে রাখতে হবে। ওকে মাই স্টুডেন্টস, তাহলে আজকে লেসনটা এখানেই শেষ হলো। দেখতেই পাচ্ছ প্রায় 1 ঘন্টা হয়ে গিয়েছে, দীর্ঘ লেসন। এর বেশি হলে তোমাদের ধৈর্যচ্যুতি ঘটবে। এই লেসনে এখনও অনেক ইন্টারেস্টিং জিনিস বাকি আছে। হ্যাঁ, যেমন ধরো অ্যাম্পিয়ার সার্কিটাল ল, তারপরে এই যে বায়োসাভার্স লয়ের প্রয়োগ ঋজু পরিবাহী এবং বৃত্তাকার পরিবাহীর জন্য, ফ্লেমিংয়ের রুলস, লেফট হ্যান্ড রুল এবং সলিনয়েডের থিওরি। খুব ইন্টারেস্টিং এগুলো। একটা নতুন কনসেপ্ট, এগুলো ভালো করে বোঝাতে হবে। সেজন্য আর একটা চ্যাপ্টারে আজকে এটা নিলাম না, পরের চ্যাপ্টারে এগুলো করে দেবো। এবং নিউমেরিক্যালস আছে, এবং নিউমেরিক্যালগুলো খুব ইন্টারেস্টিং, মানে অঙ্ক। এই চ্যাপ্টারের অঙ্ক একবার বুঝে নিলেই তোমাদের আর কষ্ট হবে না, মানে জাস্ট বুঝে নেওয়ার ব্যাপার। বুঝে নিলেই তোমরা নিজে অ্যাপ্লাই করতে পারবে। তো সেগুলো হবে। তো আজকে লেসনটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা থামস আপ, লাইক করে দিও। আর যারা নতুন এসেছো তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও, এখনও সাবস্ক্রাইব যারা করোনি। চ্যানেলটা শেয়ার করো বন্ধুদের সঙ্গে, যারা এখনও জানে না তাদেরকে এটা জানাও, তাদের একটু উপকার হবে। আর তোমরা কমেন্ট করো, আমি যেমন কেমন বানাচ্ছি, আমার পড়ানো কেমন হচ্ছে, লেসন কেমন হচ্ছে, এগুলো তোমরা ইউটিউবের মধ্যেই লিখবে, কমেন্টে লিখবে। হ্যাঁ, তাতে আমার কিছুটা উপকার আছে। ওকে, আমি তোমাদের জন্য আরও ভালো ভিডিও লেসন বানাবার মোটিভেশন পাবো। তো যাই হোক, তোমরা আমার চ্যানেলটার সঙ্গে থাকো, লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, এবং যারা নতুন এসেছো তারা সাবস্ক্রাইব করে নাও। নতুন নতুন লেসন, খুব ইন্টারেস্টিং লেসন নিয়মিত তোমরা পেতে থাকবে। তাহলে আজকের মতো আসি। ওকে, বাই, থ্যাংকস ফর ওয়াচিং।